কিন্তু মানে আজ সারাদিন ধরে কোর্টের যে আপডেটগুলো দেখেছি, অরিত্র রয়েছে, মানসদা রয়েছে, অরিত্র একটু লাইট হার্টেড কথাবার্তা প্রয়োজন, মানে ট্র্যাজেডির মধ্যেও কমেডি বা কমিক রিলিফের প্রয়োজন। একটা হিন্ট কি পাচ্ছ? ওই যে বেলা বোসরা অঞ্জন দত্তদের ছেড়ে চলে গেছিল, তারা হয়তো ভুল করেছিল। বেলা বোসরা ভেবেছিল যে সরকারি চাকরি হয়তো বাবার ঠিক করা জামাই, এটাই অনেক নিশ্চয়তার প্রতীক। কিন্তু আজ যে বেসরকারি সেক্টরে যে ছেলেগুলো কাজ করে, যাদের হয়তো প্রতি মুহূর্তেই অনিশ্চয়তাটা নেই যে আমার প্যানেল থেকে নাম বাতিল হয়ে যাবে, এই বেলা বোসদের কাছেও ক্ষমাপ্রার্থী হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, কিছু মুহূর্ত আগে অনারেবল চিফ মিনিস্টারের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটা পোস্ট করা হয়েছে, যেখানে তিনি বলছেন যে আমি মানসিক স্বস্তি পেলাম। রিলিফড। এই যে স্বস্তি, কিসের ভয় ছিল ওনার? উনি যদি এতই সৎ হবেন, এতই মানে ওনার কনফিডেন্স থাকবে, তাহলে উনি কিসের থেকে স্বস্তি পেলেন সেটা আমি জানি না। এবার আজকে সারাদিনের অবজারভেশনে আপনি যদি দেখেন 2-3টে গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট। প্রথমেই বলে রাখি যে জুরিসপ্রুডেন্সের যে পয়েন্ট অফ ভিউ থেকে এই ইন্টারিম স্টেটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু এরকম নয় যে বলে দেওয়া হলো যে দুর্নীতি কিছু হয়নি, হাইকোর্টের রায় একদম ভুয়ো, এ কথা বলা হচ্ছে না। সুপ্রিম কোর্টের একটা দায়বদ্ধতা থাকে কনস্টিটিউশনাল মেশিনারিটাকে টিকিয়ে রাখার জন্য। সেই কারণে স্টেটের পক্ষে যখন অ্যাডভোকেটরা সওয়াল করেছিলেন, আপনি যদি একদম শুরুর দিকের হিয়ারিং শোনেন, সেখানে দেখতে পাবেন পরিষ্কার স্টেট বলছে যে আমরা যোগ্য অযোগ্যদের বিষয়ে আমরা কিছু বলছি না, আমরা শুধু বলছি সিবিআই প্রবটা আটকানো হোক, না হলে কনস্টিটিউশনাল মেশিনারি ফেল হয়ে যেতে পারে। ক্যাবিনেটের এগেনস্টে যদি এনকোয়ারি হয়, তাহলে ক্যাবিনেট ফেল করে গেলে এই এন্টায়ার পলিটিক্যাল যে ডেমোক্রেটিক পলিটিক্যাল স্ট্রাকচার বাংলায় ভেঙে যাবে। সেই কারণে আপনি যদি ফাইনাল ইন্টারিম অর্ডারটাও দেখেন, সেখানেও কিন্তু বলা হচ্ছে যে সিবিআই প্রোব চলবে, কিন্তু কোনো রকম কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না। তার মানে অ্যারেস্টটাকে আটকানো হলো কনস্টিটিউশনাল মেশিনারিকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু এসএসসির পক্ষ থেকে যখন বারবার আপনি অন্তত যদি 3 থেকে 4 বার আপনি দেখবেন মাননীয় প্রধান বিচারপতি এসএসসিকে জিজ্ঞাসা করছে বারবার প্রত্যেক আর্গুমেন্টে যে আপনারা কি নিশ্চিত যে কে যোগ্য কে অযোগ্য সেটা আপনারা বলতে পারবেন, প্রত্যেকবারই তারা বারবার করে ওটা ঘেঁটে দিয়ে বলার চেষ্টা করছে না আমরা বলতে পারবো না, নাইসা জানে, নাইসার প্রশ্ন আবার তুললে বলছে ও জানে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, নাইসা হোক বা XYZ যেই হোক, এরা তো থার্ড পার্টি ভেন্ডার, কিন্তু আলটিমেটলি স্কুল সার্ভিস কমিশনের দায়বদ্ধতা ছিল এই ডকুমেন্ট তারা রাখেনি এবং তারা খুব ভালো করেই জানে। ফলে আপনি নিশ্চিত থাকুন যে আগামী নেক্সট হিয়ারিংয়েও এসএসসি কোনোভাবেই বলতে পারবে না। স্টেট এখন যেটা করবার চেষ্টা করছে, স্টেট ক্রমাগত এই সিবিআই প্রোবকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু দুর্নীতি হয়েছে সেটা প্রমাণিত, কারণ এসএসসি নিজে স্বীকার করেছে। কিন্তু তারা এখনও পরিষ্কার করে বলছে না যে এটা কি এক্সস্টিভ লিস্ট, মানে এরপরে কি আর কোনো দুর্নীতি হয়নি। তারা বলছে আমরা মোটামুটি একটা অ্যাজিউম করে নিচ্ছি যে প্রায় 17 থেকে 18 হাজার তারা সাদা খাতা জমা দেয়নি। কিন্তু মাথায় রাখতে হবে, সাদা খাতা জমা দেওয়াটা একটা ফরম্যাট অফ দুর্নীতি, আরও অজস্র 16 থেকে 17 রকমের দুর্নীতি আছে। অরিত্র, যে আজ যখন 8,000 9,000 8,000 ছেলে মেয়ে যে অযোগ্য, এটা যখন বলা হচ্ছে, তার মানে কাল আমরা এক্সপেক্ট করতেই পারি নবান্ন বা শিক্ষা দপ্তরের অফিসের সামনে ওই গেজেটের মতন লিস্ট বেরোবে। ওএমআর কই, কিসের সাপেক্ষে হবে সেটাই তো মাননীয় প্রধান বিচারপতি মিথ্যে কথা বলছে। আপনি যদি প্রধান বিচারপতি স্টেটমেন্ট দেখেন, প্রধান বিচারপতি বলছে যে আপনি একবার বলছেন ওএমআর হারিয়ে গেছে, ডেস্ট্রয়েড হয়ে গেছে, কোনো স্ক্যান্ড কপি নেই। তাহলে প্রধান বিচারপতি বারবার প্রশ্ন করছে যে আপনি আরটিআই এর সাপেক্ষে যখন আপনি ছাত্রদেরকে ইস্যু করেছিলেন ওএমআরটা, সেই ওএমআর গুলো কোথায়? তার মানে দুটো ডকুমেন্টের মধ্যে ডিসক্রিপেন্সি রয়েছে, তথ্য জালিয়াতি। আমি তোমাকে বলি, শিল্পবন্ধা এই রাজ্যটায় কিন্তু এসএসসি ভাই এমন একটা উৎসবের মতন হতো চাকরি, যে মাধ্যমিক ক্যান্ডিডেট থেকে এ রাজ্যে এসএসসিতে ক্যান্ডিডেট বেশি হতো। সেই তৈরি করা একটা সিস্টেমকে তৃণমূল যে কায়দায় ধ্বংস করলো, এবং আখিরে মধ্যবিত্ত গরিব যারা এই সরকারি স্কুলে ডিপেন্ডেন্ট, গ্রাম বাংলায় শিক্ষাটা উঠে গেল। এইটা কিন্তু একটা সুদূর প্রসারিত ফল তৈরি করবে। এই চাকরি থাকবে না থাকবে এটা তো পরবর্তী সিদ্ধান্তের ব্যাপার। শিক্ষাটা শেষ হয়ে গেল, সরকারি স্তরের শিক্ষা। আমরা হতদরিদ্র পরিবারে এসএসসি নামক পরীক্ষা দিয়ে আমাদের জীবন শুরু হয়েছিল। সব এই 10 বছর দেখছেন সর্বোচ্চ চাকরি দিচ্ছে তো এই সরকারি। আমার আজকে 2 কোটি করে চাকরি দিয়েছে মোদি সরকার। আচ্ছা, সময় শুরু হচ্ছে, বলুন। আমার সেটা কেন বলছেন না? কেন ব্যাপক দুর্নীতি বলছেন না? আমার একদম অন্য আঙ্গিক, আমার অন্য আঙ্গিক। বারবার বলছি, আজকে বাঙালির ইজ্জত গেছে,
আজকে ভারতবর্ষের চোখে সারা ভারতবর্ষ দেখছে উচ্চতম আদালতে কি নিয়ে ডিসকাশন আর কেস চলছে না, ভারতবর্ষের একটি রাজ্য পশ্চিমবঙ্গ, একসময় গরিমাময় পশ্চিমবঙ্গ, তার শিক্ষা ব্যবস্থা আজকে আঙুল তুলছে চিফ জাস্টিস, বলছে সিস্টেমিক ফ্রড। এই যে ইজ্জত গেল বাঙালির, এই বাঙালির ইজ্জত যাওয়ার দায়বদ্ধতাটা কিন্তু পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এই এক দশকের দুর্নীতির দায়বদ্ধতা। আমি বাকিদেরকে থামাচ্ছি, আমি একদম শেষ বক্তা হিসেবে মানসদা এখানে রয়েছেন, মানসদার সাথে কথা বলতে চাই। মানসদা, এই লড়াই ঝগড়া থাকবে, যদি ভাবো কিনছো আমায়, ভুল করেছো, আমাকে না আমার আপোষ কিনছো তুমি, বলো কে জিতলো তবে জন্মভূমি। এই যে হয় সমীর চ্যাটার্জি জিতবে, বা শারদা জিতবে, অরিত্র জিতবে, ঝন্টু বড়াইক জিতবে, বা কেউ জিতবো না, কিন্তু আসলে কি বাংলা জিতবে? বাংলার ছেলেমেয়েগুলো সরকারি চাকরির প্রতিও আর আস্থা রাখতে পারছে না, বাংলার ছেলেমেয়েগুলো শিল্পতে আস্থা রাখতে পারছে না, বাইরে চলে যাচ্ছে, ন্যানো ফ্যাক্টরি হচ্ছে না, কি নিয়ে বাঁচবো আমরা? মহিউদ্দা, কে কিভাবে নিচ্ছে জানি না, আমার কাছে আজকের দিনটা ভীষণ যন্ত্রণার। ঠিক। যন্ত্রণার এই কারণেই যে আগামীকাল রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রনাথ বাঙালির মননে, রবীন্দ্রনাথ বাঙালির রক্তে জড়িয়ে আছে। এখানে অধ্যাপকরা আছে, অরিত্রর মতো অভিনেতারা আছে। আমাদের উচিত ছিল আজকে রবীন্দ্র সংস্কৃতি নিয়ে আলোচনা হবে। মানে এটা বাঙালি জাতি হিসাবে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে কি নিয়ে? না সরকারি দুর্নীতি, চাকরিতে দুর্নীতি, আর জঙ্গিপুরের ডোমকলে ভোটে বোমাবাজি, লাঠিচার্জ, জঙ্গিপুরে লাঠিচার্জ এখনো হচ্ছে। একটা সমাজ ব্যবস্থা যখন অবক্ষয়ের চরমে পৌঁছে যায়, তখন আমরা নিজেদের প্রাণের কবির জন্মদিনের আগের রাতে আমরা এইরকম একটা আলোচনায় অংশগ্রহণ করতে হয়। এর থেকে যন্ত্রণার আর কিছু হতে পারে না। যে বাঙালি জাতটাকে আমরা কোথায় পৌঁছেছি, যে যখন অরিত্রের মতো অভিনেতা আছে, ডাক্তারবাবু আছে, আমরা কোথায় রবীন্দ্র সংস্কৃতি নিয়ে আলোচনা করব, তা না আমাদেরকে আলোচনা করতে হচ্ছে নিয়োগে কত দুর্নীতি হয়েছে। এটা গভীর যন্ত্রণার। অন্তত মানে আপনি বলছেন একটা সময় মাতঙ্গিনী হাজরাকে নিয়ে আমরা আলোচনা করতাম, এখন শিবু হাজরাকে নিয়ে বেশি আলোচনা একদম। হচ্ছে। মানে এটা কোথায় পৌঁছচ্ছে? এই লজ্জা, এই লজ্জা সমীর চ্যাটার্জিরা কোন পকেটে রাখবেন জানি না। সমস্ত চ্যানেলে এই লজ্জা সমীর চ্যাটার্জি কোন পকেটে রাখবেন? দ্বিতীয় ব্যাপার হচ্ছে এরা যখন চাকরি পেয়েছিল, এখন সবাই বলছে কেউ জানি না। আমরা যখন চাকরি পেয়েছিলাম তখন আমাদের জুনিয়ররা আমাদেরকে জিজ্ঞেস করতো যে আপনাদের নাম্বার কত ছিল, আপনারা কি করে পড়াশোনা করেছিলেন। এই ছেলে মেয়েগুলো যখন চাকরি পেয়েছিল, এখনো গ্রামে গঞ্জে ঘুরলে শুনতে পাবেন, স্কুলে জয়েন করার পরে গ্রামের লোকে জিজ্ঞেস করে কাকে ধরেছো, কত টাকা দিয়েছো। এটা আমরা গত 5 বছর থেকে শুনে আসছি। যে এই দায়টা সম্পূর্ণভাবে সরকারকে নেওয়া উচিত। মানে এই জায়গা থেকে আমার সময় একেবারে শেষ। আমার একটাই, এটা এখানে শেষ হবে না, এই বিতর্ক চালাতে হবে। তার কারণ এতগুলো সরকারি চাকরি সেগুলো বাতিল হচ্ছে, কোনোটা স্থগিতাদেশ আসছে, সরকারি চাকরি আজ ছিল কাল নেই, কাল আছে পরশু থাকবে না। একটা সরকারি চাকরি বা দুটো সরকারি চাকরি কেন যাবে না? এটা বাংলার মানুষ বলছে, আপনারা বলছেন কেন শিক্ষামন্ত্রীর সরকারি চাকরিটা যাবে না, কেন মুখ্যমন্ত্রীর সরকারি চাকরিটা যাবে না? কাল তার জবাব চাইবে বাংলা। আজ বিতর্ক এখানেই শেষ করলাম, বাংলার মানুষের কাছে নতমস্তকে এখান থেকে ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর ফিরে আসছি আবার ছোট্ট হিন্দি।